যে তাদের বোধে আসছে যে না, এত কিছুর পরেও আমরা এত উল্লসিত, এত এত লম্পিত, এত এত আশাবাদী, এত ড্রিম দেখার কোনো কারণ নাই। ওই রিপোর্টে শেখ হাসিনার যেই ছোট্ট একটি প্রদীপ মানে জলে নিভে অবস্থা, সেটি পুরোটাই নিভে গেল। অর্থাৎ ওনার আর প্রত্যাবর্তনের সুযোগ নাই। যে হুম। সুপার গ্লু লাগিয়ে যে চেয়ারের সাথে আপনি যে বসে আছেন, এই গ্লুটার থেকে ছুটানোর জন্য আরেকটা মনে হয় বিপ্লব করতে হবে। উপদেশটা আমি কাউকে শুনিনি যে সে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে, কোনো জেলা শহরে গিয়েছে, কোনো উপজেলাতে গিয়েছে, কোনো কৃষকের সাথে কথা বলেছে, কোনো মুদি দোকানদারের সাথে কথা বলেছে, প্রান্তিক কাস্টমারের সাথে কথা বলেছে, আমি দেখিনি। এটার মতো একটা জঘন্য, একটা দুঃখজনক, এটা তো অপরাধের পর্যায়ে পড়ে। আমি সিটিজেন ট্যাক্স দিই, তুমি লাক্সারি করো, তোমার গাড়ি লাল পতাকা, নীল পতাকা, পতাকা সামনে পিছে গাড়ি, আবার লাল ডান্ড একটা দিয়ে আমার গাড়িতে পাশে দাঁড় করে রাখে। আমার মাঝে মাঝে এমন বিরক্ত হয়, তো তুমি এত কিছু করার পরও তুমি আমারে দেখবা না? আমি গতকালকে ডিডব্লিউ কে আপনার একই প্রশ্নের উত্তর দিয়েছি, এবং আমি যেটি দিয়েছি আমি রিপিট করি সেটি। এই প্লিজ। প্রতিবেদনে আমি নাগরিক হিসেবে লজ্জিত, মর্মাহত, ক্ষুব্ধ, এবং আন্তর্জাতিকভাবে বিধিবদ্ধ হয়েছে ওই যে সিল মোহরের মাধ্যমে স্বীকৃতি পেলাম আমরা, যে আমরা ফ্যাসিস্ট রেজিমে ছিলাম। ফ্যাসিস্ট আমাদের ১৬০০ বা ১৪০০, বা আমরা মনে করি আরো বেশি, ২-৩ হাজার অজ্ঞাতনামা লাশ তো অনেক ছিল, অজ্ঞাতনামা অনেক শহীদ। এই ফ্যাসিস্ট দিবালোকে ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করেছে। উদ্দেশ্য ছিল তার মসনদ টিকানো, উদ্দেশ্য ছিল তার দলের দলীয় শাসন যে কায়েম করেছিল সেটি দীর্ঘায়িত করে ওই লুটপাট এগুলো চালিয়ে যাওয়া, এই তো। তো সেই কারণে জাতিসংঘের এই রিপোর্টটি আমাদেরকে ১০০, ২০০, ৩০০ বছর কাঁদাবে। এই অর্থে যখনই এই বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে কথা আসবে, তখনই বলবে যে একটা জুলুমের রাজত্ব ছিল, যেখানে নাগরিকের টাকায় কেনা বন্দুক, নাগরিকের টাকায় কেনা বুলেট, সেই বুলেট দিয়ে সেই নাগরিককে হত্যা করা হয়েছে। হত্যা করে খানতহানি উল্লসিত হয়েছে। এই হত্যাকে জাস্টিফাই করার জন্য যা যা করার দরকার তাই করেছে। ইন্ডিয়ান লবিস্ট যারা আমেরিকায়, ইংল্যান্ডে আছে, তাদেরকে বিলিয়ন বিলিয়ন টাকা, আমার টাকা দিয়ে সেই বন্দোবস্তকে, সেই হত্যাযজ্ঞকে ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছে। তো সেটির জন্য তো আমি নাগরিক হিসাবে, হ্যাঁ, এই লজ্জা, এই দায়ভার আমি বহন করব। যদিও ফ্যাসিস্টের কথা আমরা বলি, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দেশে বিদেশে গেলে আমরা এটার মুখোমুখি হব। এটি একটি চ্যাপ্টার। দ্বিতীয়ত, যেই রিপোর্টটি বেরিয়েছে সেটি তো ডান বাম করে কথা বলার আর সুযোগ নেই। আমি একটা জিনিস দেখলাম, এই রিপোর্টের পরে কিন্তু ফ্যাসিস্টদেরকে যারা ল্যাংটা ভাবে আমরা বা উলঙ্গ ভাবে যারা সাপোর্ট করে, তারাও কিন্তু একটু দমনে, একটু তারা সংযত বা একটা সীমিত পরিসরে চলে গিয়েছে। অর্থাৎ তারাও কিন্তু এটা নিয়ে আমি দেখলাম উচ্চবাচ্য করেনি। এটা গুড জেস্টার, ভালো সাইন, যে তাদের বোধে আসছে যে না, এত কিছুর পরেও আমরা এত উল্লসিত, এত এত লম্পিত, এত এত আশাবাদী, এত ড্রিম দেখার কোনো কারণ নাই। ওই রিপোর্টে শেখ হাসিনার যেই ছোট্ট একটি প্রদীপ মানে জলে নিভে অবস্থা, সেটি পুরোটাই নিভে গেল। অর্থাৎ ওনার আর প্রত্যাবর্তনের সুযোগ নাই, কিন্তু ওনার আর এখন তো দলীয়। আজকে আবার ওরা আবার মোদির কথায় মানে যেই মোদির কথা বা ট্রাম্পের কথায় একটুখানি জ্বলে ওঠার চেষ্টা করছে। ভাই, ওরা সমুদ্রের মাঝখানে, আপনার বুঝতে হবে, সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট খড়ও যদি তার চোখের সামনে আসে, সে মনে করে যে এটাই হলো তার শেষ অবলম্বন, সেটি ধরতে চায়। এটি দোষের কিছু না। আপনার সামনে হাজার হাজার কোটি টাকা যে ভোগ করলো কয়দিন আগে, যে তার জৌলস, তার জীবন জীবিকা, ওই যে মার্সিডিজ, তারপরে বিএমডব্লিউ, আরো উন্নত মানের গাড়ি আছে, আমি জানি না, বিং এ ব্যারিস্টার, অ্যাপিলেট ডিভিশনের লয়ার, আমি এসব গাড়ির নামও জানি না। যারা এগুলো ভোগ করলো, যারা এই আরামায়ের যাদের এই নিমিষে চলে গেল, আপনি তাদের তো এরকম লাগবে, এটা স্বাভাবিক। হয়তো আমি ওই পর্যায়ে যাইনি দেখে আমার লাগে না, আমি হয়তো ওখানে থাকলে আমারও লাগতো। আমি সেদিকে যাচ্ছি না, আলোচনাটা হচ্ছে যে একটা বিরাট স্টিগমার ভিতর চলে গেল। দেখেন, আমি ডয়সে ভ্যালেকে এই কথাও বললাম যে শেখ হাসিনা এক কথার কারণে তার গদি শেষ। এক কথার কারণে বলতে দীর্ঘদিনের ক্ষোভ সবকিছু মিলিয়ে, বাট এক কথাকে উসিলা করে তার শেষ। হুম। তার একটা অডিও বার্তার কারণে তার বাড়ি শেষ। এখন যদি কোনো বার্তা আসে, এখন যদি কোনো লম্পট
তারা যদি উল্লঙ্ঘন করে, ইন্ডিয়া থেকে বসে ওই লাক্সারি লাইফে পার্কে ওই যে কর্নেল সাহেব বললেন টাকা খরচ করে বাংলাদেশি টাকা, ওখান থেকে বার্তা দিয়া এই বাংলাদেশে যারা নিরীহ আওয়ামী লীগের আছে অথবা নিরীহ না অথবা বেনিফিশিয়ারি, তাদেরকে যে সংখ্যায় ফেলতেছে, এটা আমার মনে হয় বাংলাদেশে যারা আছে তারা বুঝতে কষ্ট হয় না। আমি তো মনে করি বাংলাদেশে যারা আছে তাদের বলা উচিত যে শেখ হাসিনা সহ যারা লুটপাট করে আমাদের কি বিপদে ফেলছে তাদেরকে অবিলম্বে ফেরত দাও মোদী সরকার, এটা নিয়ে বরঞ্চ তারা প্রসেশন করা উচিত। যদিও ওপেন প্রসেশন না করতে পারলেও তাদের ফেসবুক যেভাবে তারা এগুলা নিয়ে কথাবার্তা হয় ওখানে লেখা উচিত। এটা এটা ফর দ্য বেনিফিট অফ দেম, ফর দ্য বেনিফিট অফ কান্ট্রি, ফর দ্য বেনিফিট অফ শেখ হাসিনা অ্যাজ ওয়েল। শেখ হাসিনা একজনের কারণে তার বোনের মেয়েটা সম্ভাবনাময়ী একটি তরুণী, বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার হওয়ার সম্ভাবনা ছিল ইংল্যান্ডে, সে নাই হয়ে গেল এবং তার ব্যাপারে 5টা দেশ তদন্ত করতেছে। তার ছেলে জয় যেই লাক্সারির জন্য লক্ষ কোটি টাকা এখান থেকে নিয়ে বসেছিল, তার অবস্থা খারাপ, এখন স্ট্রিটে এসে চলতে পারে না। আমি ওই গত একটা টেলিভিশনে বলেছি বাংলাদেশি প্রবাসীদের এখন দায়িত্ব হবে, আপনারা যারা ইংল্যান্ড আমেরিকা যারা অস্ট্রেলিয়া কানাডা থাকেন, রেড অ্যালার্ট কৃত যে যে ক্রিমিনাল যে যে দেশে আসে রাস্তায় দেখার সাথে সাথে গলাটা টিপে ধরে কলারটা ধরে স্থানীয় পুলিশের কাছে দিয়ে দেওয়া উচিত। এটা আপনার নাগরিকের দায়িত্ব। সংবিধানের 21 বা 22, ইফ আই এম নট রং, দুইটার একটা হবে, ওখানে বলা আছে রাষ্ট্রীয়, কিন্তু সেই এইসব দেশের পুলিশ তো নিবে না যে আমরা যদি রেড অ্যালার্ট হইলে কিন্তু পুলিশ না নিলেও আবার ডিনাইও করতে পারবে না। যদি যদি ইন্টারন্যাশনাল যদি ওয়ারেন্টটা যদি তামিল হয়ে যায় তাহলে আপনি নিবে না, না নিবে না, অন্তত যদি নাও নেয় প্রত্যাখ্যানও করা তার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে। আমি বললাম যে এটা অর্থাৎ প্রবাসীরা তো যুদ্ধ করেছে, রেমিটেন্স যদি গত এই জুলাই বিপ্লবের সময় 1 মাসে যে রেমিটেন্স যোদ্ধারা যে যুদ্ধটা করেছে ওখানে যে সরকারকে কত উইক করেছে, এটা তো আনবিলিভেবল। এই রেমিটেন্স যোদ্ধা, এই প্রবাসী যোদ্ধা যারা আছে, আমি মনে করি তারা এই ব্যাপারে জনমত গঠন করা উচিত। এরা দেখি যে লন্ডনে লিফলেট বিতরণ করে, আমি বিস্মিত হয়ে গেলাম। লন্ডনের তো লন্ডন থেকে তো আন্দোলন তীব্র মাত্রা হয়েছে, তো এদেরকে এখানে প্রতিরোধ করতে হবে, তাহলে কিন্তু না এটা। যাই হোক, আমি আমি ওইদিকে আর যাচ্ছি না। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। কূটনীতিক ভাষা কি হবে আমি জানি না। পররাষ্ট্র মন্ত্রণালয় তো একটা বিবৃতি দিয়ে এই প্রশ্নের ব্যাখ্যা, প্রশ্নের উত্তর এগুলো নিয়ে একটা কথা বলতে পারতো। আমি জানি না এটা তাদের কূটনীতিক নর্মসে বলা না বলা কি, আমি এটা জানি না, আমি আইনটাও জানি না। আমি মনে করি এই ব্যাপারেও পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেওয়া উচিত। কিরকম উদ্যোগ? ধরেন বিদেশে যে মিডিয়া, যে মিডিয়াতে আপনারা কথা বলেন যে 8-10টা মিডিয়া জনমত গঠনে সাহায্য করে, ওপিনিয়ন ফর্ম করতে সাহায্য করে, সেই মিডিয়াগুলোকে এই ভার্চুয়াল এইভাবে এনে যদি একটা গাইডলাইন দেয়, যদি বলে যে আমার দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো তোমার ওখানে আমার দেশের লোক প্রফেসর তাদেরকে একসাথে করো, যদি বলে যে আমার দেশের যে বিজনেসম্যান গুলো ওখানে খুব পটেনশিয়াল তাদেরকে তুমি একসাথে করো, যদি এই আয়োজন করে এম্বাসির মাধ্যমে, ভাই লক্ষ কোটি টাকা লুটপাট হচ্ছে প্রতিদিন এম্বাসিতে, আর এই কাজের জন্য নাইলে একটু দাও না এদেরকে বলে, যদি ওই দেশের যেই আমাদের স্কিল আনস্কিল শ্রমিক এম্বাসিগুলোতে কাদেরকে পাঠানো হচ্ছে সেটা তো, যেটা যুক্তরাজ্যে পাঠানো হয়েছে মানে লন্ডনের হাই কমিশনে যেটা পাঠানো হয়েছে তাকে নিয়ে বিস্তর মানে বিতর্ক আছে। সে আওয়ামী লীগের ডাইরেক্ট আওয়ামী লীগের মানে সে কি বলবো ডাইরেক্ট সে ইয়ে ছিল, তার সুবিধাবাদী ছিল, তো সেরকম একজনকে পাঠিয়েছে। তো সেই বাকিগুলো তো নিশ্চয়ই এরকমই। তো পররাষ্ট্র মন্ত্রণালয়েরই তো বিতর্কিত অনেক কার্যক্রম আছে। এখন আমাদেরকে আপনি কথা বলতে আনছেন, আমরা এটা ছাড়া তো আর কিছু বলতেও পারবো না। আমার ওই ক্ষমতা নয়ও তাকে স্টেপ ডাউন করানো, কিন্তু বলে যাচ্ছি যে সুপার গ্লু লাগিয়ে যে চেয়ারের সাথে আপনি যে বসে আছেন, এই গ্লুটার থেকে ছুটানোর জন্য আরেকটা মনে হয় বিপ্লব করতে হবে। অর্থাৎ এত শক্ত হয়ে বসে আছেন, আমি যেটি বলতেছি সেটি কত কিছু করা যায়। আমার কথা হলো যে আপনি মিসইনফরমেশন এইগুলার যদি আপনি খণ্ডাতে হয়, যদি এই যুদ্ধে যদি অবতীর্ণ হতে হয়, তাহলে তো আপনার এই টুলস গুলো ব্যবহার করতে হবে। আপনি দেখেন, আমি আপনার এই শোয়ের মাধ্যমে বলতেছি, বাংলাদেশে পটেনশিয়াল অন্তত 50-60 জন সাংবাদিক যারা জীবনের ঝুঁকি নিয়ে শুধু ওই জুলাই বিপ্লবের সময় কথা বলেনি, তারা কথা বলেছে আরো 8-10 বছর 15 বছর আগ থেকে। তাদেরকে ডেকে এনে যে হ্যালো বলা, একটা থ্যাঙ্কস জানানো, এটি পর্যন্ত করতে যদি এখনো 6 মাস চলে যায়, তাহলে দুঃখের আর সীমা পরিসীমা রইল না। তো এখন অভিমান থেকে কি হয়? ক্ষোভ হয়, ক্ষোভ থেকে কি হয়? তখন আপনার সাথে এনমিটি হয়।
এখন এই সরকারকে যদি আমরা যদি এনমিটি পর্যায়ে যদি চলে যায় এই সরকার, ক্ষতি কিন্তু এভরি সিটিজেনের। কারণ দিস গভর্নমেন্ট ইজ আওয়ার্স, আস, অর্থাৎ প্রত্যেকটা 18 কোটি মানুষ। একটা সরকারের জন্য 3 দিন অপেক্ষা করা লাগছে এবং অপেক্ষা করছে স্বতঃস্ফূর্ত ভাবে। তো তুমি 3 দিন যে সরকারের জন্য স্বতঃস্ফূর্ত ভাবে অপেক্ষা করে জনগণ, তার কাছে চাওয়াটা কিন্তু সলিড। সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে, সেখানে যদি কোনো ওই যে আমাদের নোয়াখালী ভাষা আমি বলি ধন ফোন, আমি জানি না অন্য কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ এটা বলে কিনা, যদি হয় তাহলে এই কষ্ট আপনি রাখবেন কোথায় একজন নাগরিক হিসাবে? যদি নাগরিক মনে করে যে সে ফ্যাসিস্টের আমলে যে অবস্থায় ছিল এই আমলও তার কাছাকাছি, আমি হয়তো ওইভাবে বলবো না, ওইভাবে যাওয়া সম্ভব না, অর্থাৎ হাসিনা রেজিমের যে ফ্যাসিস্ট, ইচ্ছা করলেও কোনো সরকার ওইভাবে যেতে পারবে না, অর্থাৎ এরকম এক বন্দোবস্ত ছিল। তো আমি বলছি ওটার যদি কাছাকাছিও যদি ফিল করে, তাহলে আর তাদের দুঃখের সীমা পরিসীমা থাকবে না। যেই শহীদরা তপ্ত বুলেট নিয়ে শুয়ে আছে তাদের আত্মীয় স্বজনের কষ্ট হয় না? 2000 লোকের আত্মীয় স্বজন 60,000 তো আছে, পঙ্গু যদি 30,000 হয়, 1 লাখ লোক আছে। এই ডাইরেক্ট ইফেক্ট, এই লোকগুলার যে দীর্ঘ নিঃশ্বাস, এই লোকগুলার যে ক্ষত রক্তক্ষরণ, আপনি যদি আমি যদি সবাই মিলে যদি অ্যাড্রেস না করি, তাহলে কোথায় যাবে? আমি তারা কিন্তু অভিসম্পাদ দিবে, শহীদরা অভিসম্পাদ দিবে। তো আমি সেই কারণে বলতেছি, আজকে যেটি আপনি বলছেন যে আমাদের এখন করণীয় কি, তাহলে আমাদের করণীয় তো সিম্পল, আমাদের করণীয় তো পাবলিক বলতেছে, আর যেখানে যারা আছে তারা করণীয় বোঝার কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস সমস্যা হচ্ছে, ওখানে বৃদ্ধ লোক, আমি বলছি ডক্টর ইউনূসকে আমরা বৃদ্ধ হিসেবে অ্যালাউ করি, যেহেতু ওনাকে অ্যালাউ করলে আমার সারা পৃথিবীতে ওনার যে অবস্থান আছে এই অবস্থানের কারণে ভারতের সাথে আমরা জিতছি প্রত্যেকটা যুদ্ধে। বাকি যারা 90 বছরের 85 বছরের, তারা তো ইচ্ছা করলেও কাজ করতে পারবে না, তারা ফিজিক্যালি যেহেতু আনফিট, এটা তাদের দোষ না। আমি বলতেছি কেন তাদেরকে রাখা হচ্ছে, কেন তাদেরকে 40, 50, 60 বছরের লোকজন নিয়ে, বা অথবা ঠিক আছে তাদেরকে রাখতে চান, আপনার সাথে এত প্রেম, যেহেতু আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার এলাকার, আপনি রাখেন, অসুবিধা নেই। কিন্তু আপনি 25-30 জনকে আপনি কেন নিচ্ছেন না, কেন অ্যাকোমোডেট করছেন না? কেন যে এই লোকগুলো সাহসের সাথে ভূমিকা রাখছে, সাংবাদিক থেকে 5 জন নেন, লয়ার থেকে 5 জন নেন, ডাক্তার থেকে 5 জন নেন, ইঞ্জিনিয়ার থেকে 5 জন নেন, প্রত্যন্ত অঞ্চল থেকে নেন। দেখেন, উপদেষ্টা আমি কাউকে শুনিনি যে সে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে, কোনো জেলা শহরে গিয়েছে, কোনো উপজেলাতে গিয়েছে, কোনো কৃষকের সাথে কথা বলেছে, কোনো মুদি দোকানদারের সাথে কথা বলেছে, প্রান্তিক কাস্টমারের সাথে কথা বলেছে, আমি দেখিনি। এটার মতো একটা জঘন্য, একটা দুঃখজনক, এটা তো অপরাধের পর্যায়ে পড়ে। আমি সিটিজেন ট্যাক্স দিই, তুমি লাক্সারি করো, তোমার গাড়ি লাল পতাকা, নীল পতাকা, সামনে পিছে গাড়ি, আবার লাল ডান্ডা একটা দিয়ে আমার গাড়ির পাশে দাঁড় করে রাখে। আমার মাঝে মাঝে এমন বিরক্ত হয়, তো তুমি এত কিছু করার পরও তুমি আমারে দেখবা না? এখন আমরা আমরা শুধু একটা জিনিস, আমরা শুধু ওই যে মোদির একটা কি সংবাদ নিয়ে আমরা সবাই ব্যতিব্যস্ত হয়ে গেছি। আমাদের অ্যাড্রেস করা উচিত এগুলা। আপনারা যারা আছেন, আপনারা যারা এই শোগুলা করেন, আপনারা যারা যে পাবলিক অপিনিয়ন ফর্ম করেন, এবং আপনারা যারা ন্যারেটিভ দেন মানুষকে, চায়ের দোকানে আড্ডার খাদ্য, আপনাদেরও উচিত পার্টিকুলার কিছু পয়েন্ট নিয়ে কথা বলা। আপনাদের উচিত 20 জন সচিবালয়ে কারা আনফিট আছে তাদেরকে একদম সামনে এনে কথা বলা। আপনাদের উচিত এই সমন্বয়ক 30 জন, এদের যদি কোনো চলাফেরায় যদি আপনারা কোনো কিছু দেখেন, যদি কোনো গলদ দেখেন, আপনারা সেটা নিয়ে কাজ করা উচিত আমি মনে করি। তাহলে কি হয়, প্রেসার গ্রুপ তৈরি হয়, চেক এন্ড ব্যালেন্স হয়। আমি তো মনে করি যে এই যে পুলিশের যে আইজিপি সাহেবের ওয়াইফের যে একটা কেলেঙ্কারি, আওয়ামী লীগের বড় নেতার সাথে যেগুলো হচ্ছে, ও সেদিন তার পরের দিন তো তার স্টেপ ডাউন করানো উচিত। আমি ট্রায়াল এন্ড এররের ভিতর আছি। আমি আজকে তোমাকে দেখছি তুমি আনফিট, গেট আউট, কারণ তোমাকে তো আমি চিনেই ফেলছি তুমি আনফিট। আমি আরেকটার চেষ্টা করবো, সে ফিট হইতেও তো পারে, সম্ভাবনা তো আছে। অ্যাটলিস্ট আমি আনফিট যেটা আমার সামনে, তাকে এমনি কেন ছুড়ে ফেলে দিচ্ছি? আমি মুদ্রা কথা, এই কথাগুলো বলো বিপজ্জনক। আমি গতকালকে টেলিভিশনে বলেছি, ভাই আমি কথা বলে যদি নিরাপদে বাসায় না যেতে পারি, তাহলে বুঝবো যে ফ্যাসিস্ট আছে। আমি যদি ভোট কেন্দ্রে ভোট ক্যাম্পেইন করতে গিয়ে রক্তাক্ত হই, তাহলে বুঝবো যে ফ্যাসিস্ট এখনো চলমান আছে। আর যদি আমি নির্দ্বিধায়, নির্বিচ্ছিন্ন ভাবে, ভয়হীন আমি যদি আমার কর্মকাণ্ড করতে পারি, আমার কথা একজন ক্ষতিগ্রস্ত হতে পারে, আমার কথা ক্ষুব্ধ হতে পারে, ডিউ প্রসেসে আমার বিরুদ্ধে যাবে, আমাকে কেউ রক্তাক্ত করবে না, আমাকে কেউ জোর করে গলা টিপি ধরবে না। এই বন্দোবস্তের জন্য যে সংগ্রাম হয়েছে সেই বন্দোবস্ত থাকা উচিত। তো সুতরাং আমার কথা হচ্ছে, প্রত্যেকের যে করণীয় গুলো আছে সেই করণীয় গুলো আমরা করি। আমরা স্পেসিফিক কোনো ইস্যু নিয়ে আমরা স্পেসিফিক একটা জনমত গঠন করি। যেমন অথর্ব উপদেষ্টা যারা আছে, অনেকে কথা বলে যাচ্ছেন এই ব্যাপারে, আপনারা সবাই মিলে যদি একযোগে যদি অন্তত আরো চালিয়ে যান, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর আপনি আমার জানি না প্রশ্ন মিস করেছি কিনা, যদি প্রশ্ন অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসবো আপনার কাছে পরে। এখন উপদেষ্টাদের নিয়েও তো অনেকের দ্বিমত আছে, আবার অনেকেই বলছে যে না তারা ভালো আছে।
তারা ঠিক আছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত, এরকমও তো আছে। এখন জনমত, কাদেরকে জনমত নিয়ে গড়ে তুলবেন? আমরা একসময় যাদেরকে মানে এগুলা নিয়ে কথা বলতে শুনেছি, আবার তারাই বলছেন যে না, ওনাদেরকে একটু সুযোগ দেওয়া দরকার। আমি না, আসবো আমি আপনার কাছে আবার। আমি ডিসএগ্রি করি না, তবে বলতে হবে যে তাই সে কতটুকু কাজ করেছে, কতটুকু করতে পারে নাই, কেন করতে পারে নাই। নাগরিক হিসেবে প্রশ্ন উত্থাপনের রাইট আছে। প্রশ্ন উত্থাপন যখনই গলা টিপে ধরা হয় তখনই ফ্যাসিস্টের জন্ম হয়। আমার প্রশ্নটা যখন অ্যাড্রেস করা হয় তখনই বুঝবো যে এখানে ডেমোক্রেসি আসছে, ডেমোক্রেসি চলছে, ফ্যাসিস্ট থেকে আমরা বেরিয়ে আসছি। অর্থাৎ আমি কথা বলতে হবে, তর্ক হবে, কুতর্ক হবে, প্রশ্ন হবে, প্রশ্নের উত্তর হবে, এটা যাতে চলমান থাকে, এটাই হলো আমার কথা।